বাংলাদেশের রাজধানী ঢাকা। এটা যেন স্বপ্নের শহর। দূরদূরান্ত থেকেও মানুষ এসে বসবাস করে এখানে। আবার ঢাকার একটি প্রাণকেন্দ্র হল পুরান ঢাকা। যেন নতুনের মাঝে পুরাণের ছোঁয়া এখানে। এই ঐতিহ্যবাহী পুরান ঢাকার ধোলাইখালের ছেলে রানবী। রানবী মা বাবা বড্ড আদরের ছেলে সে। যদিও তার আরও 3টে ভাই বোন আছে, তবে সব মা বাবার কাছেই তার সন্তান আদরের হয়, সন্তানের সংখ্যা অত্যধিক হলেও। রানবী সবার চেয়ে আলাদা। চঞ্চল একটা ছেলে। বাসায় ভদ্র হলেও বাইরে তাকে সবাই 420 নামেই ভালো চিনে। কেননা সে যে এই নিয়ে কতটা প্রেম করেছে তা অগণিত। কিন্তু কারো সাথেই সে বেশিদিন সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। সে একজনেই সন্তুষ্ট নয়। প্রেম একজনের সাথে করলেও চোখ থাকে অপরজনের উপর। এমন স্বভাবের ছেলের সাথে কোনো মেয়েই বা থাকতে চাইবে? তাই তার কোনো সম্পর্কই বেশিদিন টিকে না। এতে আবার তার কোনো আফসোস নেই। এটাই যেন তার কাছে মজার ব্যাপার। অবাক করার বিষয় হল, তার সম্পর্কে সব জানার পরেও মেয়েরা তার প্রেমে পড়তে বাধ্য হয়। কিন্তু সম্পর্ক হবার পরেই অতিষ্ঠ হয়ে যায়। এই ছেলেটা যেমন মেয়েদের প্রেমে ফেলার ক্ষমতা রাখে, তেমনি অতিষ্ঠ হবারও ক্ষমতা রাখে। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মনোবিজ্ঞান নিয়ে সে অনার্স করছে। বর্তমানে অনার্স 4র্থ বর্ষের ছাত্র সে। তাই বড় ভাই হওয়ায় কলেজে তার দাপটও খাটে প্রচুর। আজ কলেজে পা রেখেই বন্ধুদের উদ্দেশ্যে রানবী বলল, আজ 6 দিন হল আমার কোনো গফ নেই। এই খেয়াল তোদের আছে কি? বন্ধুদের মাঝে একজন বলে উঠল, অনার্স প্রথম বর্ষে লাইন ধরে ধরে মাইয়া অ্যাডমিশন নিচ্ছে দোস্ত। ওখান থেকে একটা চলবে নাকি? মেয়ে হলেই চলবে না আমার। অবশ্যই বড় ঘরের মেয়ে হতে হবে, যাতে তার পেছনে আমার কোনো খরচ না হয়। আর আমি তার পেছনে ঘুরতে পারব না। সেই আমার পেছনে ঘুরতে বাধ্য হবে আমার লুক দেখে। যাক, এসব তোদের অজানা নয়। কিন্তু রানবী যে গফ ছাড়া 6 দিন আছে, এর চেয়ে লজ্জাজনক তোদের কাছে আর কি হতে পারে? বন্ধু মহলের মাঝে রানবী এর সবচেয়ে প্রিয় বন্ধু হল আকিব। আকিব তার উদ্দেশ্যে বলল, আসলেই লজ্জাজনক। এই 6 দিনে কোনো মেয়ে তোকে প্রপোজ করল না? ভাবা যায়। হালকা কেশে রানবী বলল, আমি চাইনি তাই করেনি। তুই চাসনি? কেন? সাইকোলজির ভাষায় একটা কথা আছে। কি? মাঝে মাঝে একা থাকা দরকার, নিজের অবসর সময় উপভোগ করার জন্য। তাই তাই আমি কিছুদিন একা ছিলাম। আর তাই এত লজ্জা না করে গফ খুঁজ আমার জন্য। দোস্ত হেব্বি বড় লোকের একটা মেয়ে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। বড় লোক কি করে বুঝলি? কার করে সেদিন আসতে দেখেছি তাকে। ফলোও করেছিলাম। তাই নাকি? হু, চলবে। রানবী শুধু মেয়ের গাড়ি আছেই শুনে পটে যাবে কি করে ভাবলি? তাকে অবশ্যই দেখতে হবে আমার। আমার সাথে ওকে কেমন মানায় না দেখেই রাজি কি করে হব? তবে আয় ব্যাটা। কোথায়? গেইটের কাছে চল। ওদের ক্লাসের সময় হয়ে আসছে। নিশ্চয় মেয়েটি আসবে এখন। পাক্কা? আরে পাক্কা। চল তো তুই। সে না আসলেও আরেকটা খুঁজব। চল। আকিবের কথামতো সকলে এগিয়ে গেল মেইন গেইটের দিকে।
অনেকক্ষণ হয়ে গেল কিন্তু যার জন্য তারা অপেক্ষা করছে তার দেখা পেল না এখনো। রানবী ভ্রু জোড়া কুঁচকে আকিবের উদ্দেশ্যে বলল, কোথায় তোর বড়লোকের মাইয়া? আসার তো কথা। আসলে আকিব খেয়াল করল যে মেয়েটির কথা সে বলেছিল সে চলে এসেছে। গাড়ি থেকে নামছে সে। রানবী এর উদ্দেশ্যে আকিব বলল, ওই দিকে দেখ বেটা, এই সেই মেয়ে। যেমন সুন্দর তেমন বড় লোকও মনে হয়। পরনে টপস আর জিন্স, স্ট্রেইট কালার করা খোলা চুল, চোখে সানগ্লাস, পায়ে হাই হিল, হাতে ব্যাগ নিয়ে একটা মেয়ে এগিয়ে আসছে রানবীদের দিকে। সবার দৃষ্টি মেয়েটির দিকে হলেও রানবী দৃষ্টি তার দিকে নয়। তার পেছনেই রিকশা থেকে নেমে এগিয়ে আসছে অন্য একটি মেয়ে। সাদা প্লাজো ও গোলাপি রঙের কামিজ পরনে, চুলে বেনি করে একপাশে এনে দেয়া আরেক পাশে উড়োনাটা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে ঘড়ি ও কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুতবেগে এগিয়ে আসছে মেয়েটি। রানবী এর উদ্দেশ্যে আকিব বলল, শালা ওদিকে কি তাকিয়ে আছিস হা করে? এই মেয়ে তো গেল বলে। রানবী পলকহীনভাবে তাকিয়ে আছে চুলে বেনি করা মেয়েটির দিকে। আর বিড়বিড় করে বলছে, ইস, ঘায়েল হয়ে গেলাম। ততক্ষণে ওই মেয়েটি কলেজের ভেতরে প্রবেশ করে ফেললে আকিব বলল, গেল গেল, চলে গেল মেয়েটি। আর তুই কিনা একবারও তাকালি না? এদিকে এই মেয়েটি কলেজের ভেতরে প্রবেশ করতে চেয়েও করল না। কলেজের নাম দেখে সে বলল, এটা তো মহানগর কলেজ না। মেয়েটির কথা যেন স্পষ্ট শুনতে পেল রানবী। খানিকটা তার পাশে এগিয়ে এসে বলল, পাশেই মহানগর কলেজ। মৃদু হেসে মেয়েটি জবাব দিল, ওহ, ধন্যবাদ। কথাটি বলেই মেয়েটি এগিয়ে গেল সামনের দিকে। আকিবরা রানবী এর পাশে এসে বলল, চল ভেতরে চল, ক্লাসে গিয়ে ওই মেয়ের খবর নিই। রানবী দুষ্টু একটা হাসি দিয়ে বলল, তার ঠোঁটের উপরের সেই তিল কেড়ে নিল আমার এই দিল। আকিব ভ্রু জোড়া কুঁচকে বলল, আমি তো কত পাশ থেকেই মাইয়াডারে দেখলাম, কই কোনো তিলফিল তো দেখলাম না। যাই হোক ক্লাসে চল ওই মেয়ের। সে কোনো ডিপার্টমেন্টের তাও জানি। মহানগর কলেজে যাওয়া যাবে না? সব বন্ধুই একই সাথে জিজ্ঞাসা করল, ওখানে কেন? আর ওটা তো মহিলা কলেজ। আমি এই মেয়েটির সাথে প্রেম করব। প্রায় 30 মিনিট পার হয়ে গেল। রানবী এর কথার মানে কেউই বুঝল না। রানবী হঠাৎ এমন একটা সাদাসিধে মেয়ের সাথে কেন প্রেম করতে চাইছে তাদের মাথায় আসছে না। রানবী নিজে দেখতে ইন্ডিয়ার নায়ক রণবীর কাপুরের মতো। তাই যে কোনো মেয়েই তার প্রেমে ফেঁসে যায়। কিন্তু সে যে কারো প্রেমে ফাঁসবে এটা যেন কেউ মানতে রাজিই না। আকিব, বাদশা, রনি সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রানবী তাদের উদ্দেশ্যে বলল, এতদিন আমি প্রেমে পড়েছি কিন্তু আজ আমি ঘায়েল হয়েছি। রনি বলল, মানেটা কি? এতদিন কোনো মেয়েই আমাকে ঘায়েল করতে পারেনি, কিন্তু এই মেয়েটি করেছে। আমার একে লাগবে। কিন্তু দোস্ত এই মেয়ে প্রেম করবে বলে কি মনে হয়? মনে হচ্ছে সাদাসিধা ফ্যামিলির মেয়ে। ওকে নিয়ে মজা করা তোর ঠিক হবে না। আমি ওকে সারা জীবনের জন্য চাই। কথাটি শুনে বন্ধুরা সকলে হাসাহাসিতে লিপ্ত হয়ে পড়লে রানবী বিরক্তিভরা মুখ নিয়ে বলল, তোরা আমার ফিলিংস নিয়ে মজা নিচ্ছিস? বাদশা হাসতে হাসতেই বলল, তোর আবার ফিলিংসও আছে নাকি দোস্ত? আকিব বলল, বাদ দে।
কয়েকদিন প্রেম করে ঠিকই সবার মতো করে ছেড়ে দিবে দেখিস। শান্ত স্বরে রানবী বলল। ছাড়ব না। তোরা কি আমকে হেল্প করবি নাকি? সকলে একই সাথে বলে উঠল। করব। পুরান ঢাকার মেয়েদের কাছে জনপ্রিয় কলেজ হল ঢাকা মহানগর মহিলা কলেজ। ঢাকা মহানগর মহিলা কলেজ পুরান ঢাকার অত্যন্ত জনপ্রিয় ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা দক্ষিণের বাবা মায়ের লক্ষ্য থাকে তার মেয়েকে এই কলেজে শিক্ষা পাঠের সুযোগ করে দেওয়ার জন্য। তবে পুনমের লক্ষ্য এই কলেজ না হলেও বাবার জন্যই তাকে এখানে অ্যাডমিশন নিতে হল। পুনম। সেই বেনি করা মেয়েটির নাম পুনম। চট্টগ্রামের মেয়ে সে। বাসার ছোট মেয়ে সে। তার বাবার ইচ্ছে ছিল তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু অনেক পরিশ্রমের পরেও সফল হল না পুনম। তবে তার বাবার ইচ্ছে রাখার জন্য ঢাকাতেই সে পড়তে আসল। বাংলাদেশের রাজধানীর কোনো প্রতিষ্ঠানে পড়াই যেন তার বাবার গর্ব। পুনম ঢাকাতে তার ফুফুর বাসায় উঠেছে আর কলেজে ভর্তি হয়েছে হিসাববিজ্ঞান বিভাগে। আর হতাশ করতে চায় না সে তার বাবাকে। মন দিয়ে পড়াশোনা করবে এটাই তার লক্ষ্য। কিন্তু তার জন্য যে রানবী বাধা সৃষ্টি করবে এটা তার এখনো অজানা। নতুন শহর, নতুন কলেজ, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে তো পুনম। বন্ধুদের নিয়ে মহানগর কলেজের সামনে দাঁড়িয়ে আছে রানবী। এই পর্যন্ত যতগুলো প্রেম সে করেছে সব মেয়েরাই তাকে নিজ থেকে প্রেমের প্রস্তাব দিয়েছে। অবশ্য রানবীই তাদের বাধ্য করেছিল প্রেমে ফেলতে। কিন্তু আজ রানবী প্রপোজ করবে সেই মেয়েটিকে। প্রথম দেখায় ভালোবাসা তার সেদিনই প্রস্তাব দেয়া। এসব যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার বন্ধুরা। এই কোনো নতুন রানবীকে দেখছে তারা। কি এমন দেখেছে সে ওই মেয়েটির মাঝে? একবার দেখেই ঘায়েল হয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষার পরে পুনমকে দেখতে পেল রানবী। এই প্রথম কোনো মেয়ের সাথে কথা বলতে তার ভয় করছে। হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। ঘামছে সে অনবরত। সাইকোলজির ভাষায় এমন হওয়াটাই কিন্তু ভালোবাসা। ওই যে প্রথম দেখাতেই ভালোবাসা। তার অবস্থা দেখে আকিব বলল, আমি তোর হয়ে কথা বলবো মেয়েটির সাথে। চোখ রাঙিয়ে রানবী বলল, আমার কথা আমিই বলবো। তুই জানিস না, নিজের ভালোবাসার কথা নিজে জানানোটাই প্রকৃত প্রেমিক বা পুরুষের কাজ। আর এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। না বাবা, জানি না। আমি তো তোর মতো সাইকোলজি নিয়ে এত গবেষণা করি না। রানবী খেয়াল করল মেয়েটি এগিয়ে আসছে। সে কাছে এগিয়ে আসতেই রানবী এগিয়ে গেল তার দিকে। ঘায়েল হয়েছেই যখন, ভালোবাসার কথা জানাতে দেরি করে লাভ কি? শুনছেন? রানবী এর ডাকে দাঁড়িয়ে পড়ল পুনম। রানবী মুচকি হেসে বলল, চিনতে পেরেছেন আমাকে? রানবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে পুনম বলল, না তো। সে কি? একটু আগেই আপনার কলেজ খুঁজতে সাহায্য করেছি আপনাকে। ভ্রু জোড়া কুঁচকে পুনম বলল, ওহ আপনি? কিন্তু আমি তো আপনার কাছে সাহায্য চাইতে যাইনি, কিংবা তেমন কোনো সাহায্য আপনি আমাকে করেননি। তবুও ধন্যবাদ দিয়েছি আপনাকে। এখন কি চাই? পুনম যে এমনভাবে কথা বলবে ভাবতে পারেনি রানবী। এই প্রথম কোনো মেয়ে তার সাথে এমন কড়া ভাষায় কথা বলেছে। রানবীর উচিত তার থেকে দূরে থাকা, কিন্তু মেয়েটির এই আচরণেই যেন সে আরেকবার ঘায়েল হয়ে গেল। কি হল? পুনমের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে পড়ল রানবী।
সে এসেছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে। কিন্তু এটা সঠিক সময় নয় ভেবে রানবী বলল, আসলে আপনাকে দেখে মনে হচ্ছে এখানে নতুন। আপনি কি করে বুঝলেন? না হলে মহানগর কলেজ না চেনার কথা নয়। তো এখানের সকলে আমাকে চিনে। কোনো প্রয়োজন হলে জানাতে পারেন। পাশের কলেজেই পড়ি আমি, অনার্স 4র্থ বর্ষে। মৃদু হেসে পুনম বলল, পাশের কলেজের বড় ভাই হিসেবে আমাকে নিয়ে এতটা ভাবার জন্য ধন্যবাদ আপনাকে। নতুন এসেই যে একটা বড় ভাই পেয়ে যাব ভাবিনি। বড় ভাই? বড় ভাই ডাকটি শুনে রানবীর বন্ধুরা হাসিতে গড়াগড়ি খেতে থাকলেও তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ফ্যাকাশে মুখ নিয়েই রানবী বলল, বড় ভাই বানানোর প্রয়োজন কি? ফ্রেন্ডই বানাতে পারেন। এত ফ্রেন্ড বানানোর ইচ্ছে থাকলে তো আর মহিলা কলেজে পড়তাম না, তাই না? হু, আচ্ছা আসি। পুনম এগিয়ে যাচ্ছে। রানবী বলে উঠল, শুনেন, হু, আপনার নাম কি? পুনম। পুরন? মানে পুরানো? রানবীর কথা শুনে হেসে উঠল পুনম। রানবী খেয়াল করল, হাসার সময় মেয়েটির গালে টোল পড়ছে। হাসতে হাসতেই পুনম বলল, পুরন নয় পুনম। কথাটি বলে এগিয়ে গেল পুনম নিজের গতিতে। এদিকে রানবীর বন্ধুরা তার পাশে আসতেই সে বলে উঠল, ইস, আরও একবার ঘায়েল হলাম। আকিব বলল, প্রপোজ তো করিসনি? কেন রে, বড় ভাই বানিয়ে দিল বলে? ধ্যাত, না, প্রপোজ করিনি। তবে করব। সে আমার কাছে কতটা স্পেশাল সেটা উপলব্ধি করতে না দিয়ে প্রপোজ করে বসা ঠিক হবে না। তার দুটো কথা শুনে আমি বুঝেছি, অন্য মেয়েদের মতো পুনম নয়। সেটা তো আমরা দেখেই বুঝেছি। প্রেম পীড়িত এই মেয়ে করবে না। ভালো তো বাসবে। মানে? মানে বাদ দে। এখন আমি পুনমকে ফলো করব। রানবী ফলো করবে কোনো মেয়েকে? আজ বোধহয় অবাক হতে হতেই তার বন্ধুরা স্ট্রোক করবে। একদিনেই রানবীর এত পরিবর্তন যেন তারা মানতে পারছেই না। রিকশা থেকে নেমে বাসায় প্রবেশ করল পুনম। পেছনের রিকশায় আছে রানবী। পুনমের বাসা দেখে তার চোখে যেন কপালে উঠে গেল। ওয়ারিতেই তার বাসা, আর রানবী কিনা আজ দেখল তাকে। নাকি নতুন ভাড়াটিয়া সে? নানা রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে। কিন্তু পরক্ষণেই রানবীর মনটা খুশিতে নেচে উঠল। ধোলাইখাল থেকে ওয়ারি অনেকটাই কাছে। রানবীর জন্য যেটা ভালোই হয়েছে। রিকশাওয়ালার উদ্দেশ্যে রানবী বলল, ভাই চালাও রিকশা। পকেট থেকে ফোন বের করে রানবী ডায়াল করল আকিবের নাম্বারে। আকিব রিসিভ করতেই রানবী বলল, ও বন্ধু শুনছিস? পুনমের বাসা ওয়ারিতে। তো তো মানে? ইচ্ছে হলে ওকে দেখতে পারবো, ওর উপর আমি নজরদারি করতে পারবো। আরও অনেক সুবিধে রয়েছে। ও যেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে। আরে থাকবে অবশ্যই। কটা দিন পার হোক ঠিকই বুঝবি। কি মনে হয় পটবে এই মেয়ে? আমি তো ওকে পটাতে চাই না। আমার প্রেমে ঘায়েল করতে চাই, যাতে কখনো ছেড়ে যাওয়ার কথা না ভাবে। মনে তো হচ্ছে এই মেয়ের পেছনে অনেক বছর ব্যয় করতে তোর, শুধু প্রেমে ফেলতেই। করলে করব। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করার মতো মধুর কাজ আর দুটো নেই। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। তাই নাকি? হু, ঘায়েল হলেই বুঝবি কারো প্রেমে।
এখন রাখলাম। বাসায় এসে ভাবির উদ্দেশ্যে রানবী চেঁচিয়ে বলল, ভাবি ও ভাবি, এদিকে এসো। রানবী এর বড় ভাবি খায়রুন। এ বাড়িতে বউ হয়ে এসেছে সে প্রায় 5 বছর হতে চলল। রানবীকে বড় বোনের মতোই ভালোবাসে সে। তাই রানবী যে কোনো কিছুই বিনা সংকোচেই বলে খায়রুনকে। আজও তার ব্যতিক্রম হল না। দেবরের ডাকে দ্রুতবেগে ছুটে আসলো খায়রুন। তার হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে বলল, কি হলো? আজ এত হাসি খুশি দেখাচ্ছে? ঘায়েল হয়েছি আমি ভাবি। ভ্রু জোড়া কুঁচকে খায়রুন বলল, ঘায়েল হয়েছিস মানে? মানে আমি প্রেমে পড়েছি। ওহ, সে তো তোর নিত্যদিনের স্বভাব। খায়রুনের পাশে এসে রানবী বলল, আমার নিত্যদিনের স্বভাব ছিল প্রেমে পড়া। কিন্তু আমি প্রেমে পড়িনি। বুঝলাম না। ওহো ভাবি। যাক, এতটুকু বুঝে রাখো রানবী তার জীবনসঙ্গিনীর দেখা পেয়ে গিয়েছে। রানবীর কথা শুনে চোখজোড়া বড় বড় করে খায়রুন বলল, মানে তুই এবার ভালোবাসার জালে আটকে গিয়েছিস? আর মজা করার জন্য প্রেম করবি না? ইয়েস মাই ডিয়ার ভাবি মা। আমার ওকে সারা জীবনের জন্য চাই। মুখে হাসি নিয়ে খায়রুন অবাক হয়ে বলল, কি এমন আছে মেয়েটার মাঝে যাতে তুই এমন একটা সিদ্ধান্ত নিলি? শুনবে? হু। রানবী সোফার উপরে বসে বলতে শুরু করল, সরল চাহনি, ঘন কালো লম্বা চুল, বড় বড় ডাগর চোখ, গোলাপি রঙের ঠোঁট, আর ঠোঁটের উপরের সেই তিল। ইস, ভাবলেই ঘায়েল হয়ে যাই। তা বলেছিস তাকে তোর মনের কথা? উহু না। কেন? কেননা সে অন্য 10টা মেয়ের মতো আমার সাথে প্রেম করতে রাজি হবে না। আর আমি ওর সাথে প্রেম করতেও চাই না। আমি চাই আমার জীবনে ওকে সারা জনমের জন্য। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তার কথা শুনে খায়রুন বলল, বর্ণনা শুনে তো আমিও ঘায়েল হয়ে যাচ্ছি। তা নাম কি ওই মেয়ের? পুনম। পুনম নামটার মানে কি? জানি না তো। কালই জেনে নিব। কিভাবে? দুষ্টু একটা হাসি দিয়ে রানবী বলল, যার নাম তার থেকেই জানব। গোসল সেরে এসে দুপুরের খাবার খেতে বসল পুনম। তার একমাত্র ফুফু জাহারা। তার স্বামী দেশের বাইরে থাকে। জাহারার মাত্র একটা ছেলে রয়েছে। বয়সে সে পুনমের ছোটই। জাহারা আবার পুনমকে অনেক বেশিই ভালোবাসে। একমাত্র ভাইয়ের মেয়ে বলে কথা। পুনমের চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে। এদিকে তার সেই ধ্যান নেই। চেয়ারের উপর পা তুলে ভাত খেয়ে চলেছে সে। জাহারা তোয়ালে এনে তার চুলগুলো মুছতে মুছতে বলল, এত বড় হয়েছ নিজের চুলগুলোও ঠিকমতো মুছতে পারো না। ফুফুনি কি করব বলো? মুছলেও পানি পড়তে থাকে। আর একবার চুল ভেজালে শুকাতে অনেকক্ষণ সময় লাগে। ইচ্ছে করে কেটে ফেলি। ইস, কত শখ! এই সময়ে কতজন মেয়েরই বা ঘন কালো লম্বা চুল রয়েছে। তুমিও আম্মুর মতো বলছ। এই আম্মুর জন্যই তো আমাকে চুল বড় করতে হয়েছে। না হলে কবেই কেটে ফেলতাম। হয়েছে হয়েছে। এখন থেকে তোমার চুল আছড়ে দেয়া আর মুছে দেয়ার দায়িত্ব আমার। সত্যি বলছ? হু। খেয়ে নাও এবার। শার্টের কলার ঠিক করছে মাহিম। ঠিক তখনই ফোন বেজে উঠল তার। ফোনটা হাতে নিয়েই দেখল ইপসিতার ফোন। মাহিম, পুনমের বড় ভাই সে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আপাতত বেকার ঘুরছে। ইপসিতা মাহিমের প্রেমিকা, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। আজ প্রায় 2 বছর হতে চলল মাহিম আর ইপসিতার সম্পর্ক। ইপসিতার ফোন পেয়ে মাহিম রিসিভ করে বলল, হু ইপু বলো। আব্বু আমার বিয়ে দিতে চাইছেন মাহিম। তো করে ফেলো। মাহিমের এমন ভাবলেশহীন আচরণ একেবারেই পছন্দ নয় ইপসিতার। মাঝে মধ্যে তার মনে হয় আসলেই মাহিম এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস তো। বিরক্তিভরা কণ্ঠ নিয়ে ইপসিতা বলল, করে ফেললে তোর সাথে প্রেম করছি কেন খাচ্চর। ইপসিতার কথা শুনে রাগ করা উচিত হলেও করল না মাহিম। ইপসিতা যে একটু রগচটা স্বভাবের মেয়ে অজানা নয় তার। মৃদু হেসে মাহিম বলল, পিচ্চি একটা মেয়েকে নাকি বিয়ে দিতে চাইছে। তো আর কি বলবো বলো। পুনম তোমার ছোট, তাও ওকে আমরা ঢাকা পাঠিয়েছি পড়াশোনার জন্য। যতদিন ও না চায় ওর বিয়ে আমরা দিব না। সবার ফ্যামিলি এক নাকি মাহিম। আমি সবে মাত্র ভার্সিটি থেকে বের হলাম। একটা চাকরির জন্য তো সময় লাগবে তাই না। হু, ততদিন পারবে না বিয়ে না করে থাকতে। কতদিন? কয়েক মাস তো লাগবে ইপু। হু, আমি জানি তুমি পারবে। বেকার গেলে তোমার মা বাবা মেনে নিবেন না। তাই প্রতিষ্ঠিত হয়েই সামনে যাব তাদের। হু। ইপসিতার সাথে ফোনে কথা বলার পর মাহিম ডায়াল করল পুনমের নাম্বারে। পুনম ফোন রিসিভ করতেই মাহিম বলল, কেমন আছিস? ভালো আছি। তুমি নিশ্চয় আরো বেশি ভালো আছো। এভাবে কেন বলছিস পুনম? কিভাবে বলবো ভাইয়া? আমাকে এত দূরে পাঠানোর মানেটা কি বলতে পারো? চট্টগ্রামেও ভালো ভালো কলেজ আছে। তোর কি ওখানে কোনো অসুবিধে হচ্ছে? না, তা হচ্ছে না। তাহলে সমস্যা কি? বাবার ইচ্ছে তার মেয়ে ঢাকায় পড়াশোনা করবে। আর এজন্যই তো। তোমাদের এসব যুক্তি না আমার মাথায় ঢুকছে না। প্রথমে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছ আর এখন দূরে পাঠিয়ে। আমরা তোকে শুধু বিয়ে করবি কিনা জিজ্ঞাসা করেছিলাম পুনম। জোর বা চেষ্টা করেছি এটা কিন্তু ভুল। এসব বাদ দে। নতুন কলেজ কেমন লাগলো বল। সব ঠিক আছে তো? হুম। কেউ বিরক্ত করলে আমাকে বলবি। চট্টগ্রাম থেকে এসে দাপট খাটাবে এখানে? দাপট খাটানোর লোকের অভাব নেই। নিজে যেতে না পারলেও আমার এক কথায় অনেকে পৌঁছে যাবে। ভাইয়ের সাথে কথা বলার পরে ফোনের লাইন কেটে রুমের মাঝে পায়চারি করছে পুনম। শুধুমাত্র পড়াশোনার জন্যই তাকে ঢাকা পাঠানো হয়েছে নাকি তার পরিবার তার কাছে লুকোচ্ছে কিছু? দেয়ালে টাঙানো বাবার ছবিটির দিকে তাকিয়ে রানবী বলল, তোমার আশা পূরণ হতে চলেছে বাবা। একটা ভালো মেয়ে আমার জীবনে চেয়েছিলে না তুমি? সেই ভালো মেয়েটিই আমার জীবনে আসতে চলেছে। আজ তাকে আমি দেখেছি। সুন্দরী, মায়াবতী, সরল একটা মেয়ে। ঘায়েল হয়ে গিয়েছি বাবা। তুমি চিন্তা করো না। এই ভালো মেয়েটিই তোমার পুত্রবধূ হবে। ছবি কি কথা বুঝে? আমাকে বল না। পেছনে ফিরে মা আনোয়ারা ইসলামকে দেখতে পেয়ে রানবী বলল, ছবি কথা না বুঝলেও এই ছবিকে কথা শেয়ার করে যে শান্তি পাই আমি। হু বাবাই যেন সব তোর। আমি কিছু না। মায়ের পাশে এসে তাকে জড়িয়ে ধরে রানবী বলল, কে বলেছে কিছু না? তাহলে কি বলছিলি বল। সময় হলেই বলবো। কথাটি বলে রানবী এগিয়ে গেল নিজের রুমের দিকে।
আনোয়ারা ইসলাম স্বামীর ছবিটির দিকে তাকিয়ে বললেন, একটা মাস হয়ে যাচ্ছে তুমি নেই, কিন্তু সে তোমার ছবির দিকে তাকিয়ে মনের কথা বলতে ভুলে না। কতটা ভালোবাসে তোমার ছেলে তোমাকে, বুঝেছ? কিন্তু তুমি তো ওকে ভুল বুঝতে সবসময়। এখন কি ওপার থেকে দেখতে পাচ্ছ তোমার ছেলের ভালোবাসা? পুনমের বাবা মাহফুজ ইসলাম। ছোটখাটো ব্যবসা করেন তিনি। সৎপথে রোজগার করে স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে সুখী থাকাটাই তার লক্ষ্য। মাহফুজ ইসলাম তার স্ত্রী আফরোজা ইসলামের উদ্দেশ্যে বললেন, পুনমের সাথে কথা হয়েছে? আফরোজা ইসলাম বললেন, হু, তবে মেয়েটা মনমরা। বিয়ে হলে এমনেও পর হয়ে যাবে। এখন থেকে অভ্যাসটা করুক। তুমি পারোও বটে। মন খারাপ লাগছে না মেয়ের জন্য? লাগছে, কিন্তু ওর ভালো ও ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপটা নিয়েছি আমি। সেটা তোমার অজানা নয়। একদিন বুঝবে সে যা করেছি ওর ভালোর জন্যই করেছি। হু, ভাগ্যিস ঢাকায় যাহারা ছিল। হ্যাঁ, সে তো পুনমকে চোখে হারায়। ওর কোনো অযত্ন যাহারা হতে দিবে না। হুম, জানি আমি। আর তাই তো পুনমকে কাজ ছাড়া করতে রাজি হয়েছি। মেয়েটা এখন ওখানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলেই হয়। রানবীর ছোট বোন রিমা এবার সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। অথচ তাকে কেউ দেখলে বলবেই না সে ইন্টারের ছাত্রী। দেখতে মনে হয় অনার্সের ছাত্রী। রিমা দেখতে অনেকটাই রানবীর মতোই। সুন্দরী, স্মার্ট, আর দুজনের মাঝে সবচেয়ে যেটা মিল তা হল দুজনেই প্রেম করেছে অগণিত। রিমা ক্লাস 9 থেকেই এসব প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। বফ বদলানো যেন তার পেশা। তার এসব অভ্যেসের ব্যাপারে অবশ্য অজানা নয় রানবীর। প্রথম যেদিন তার বন্ধুর কাছ থেকে জেনেছিল রিমা প্রেম করছে, সেদিন বোনকে শাসন করার বদলে সে বলেছিল তা বন্ধুকে, বি কুল দোস্ত। ক্লাস 9 মানেই কিন্তু লাইন। এখন এসব করবে না তো কখন করবে? আর বোন তো আমারই। আমার মতোই তো হবে, তাই না? তুই আমাকে বলেছিস ঠিক আছে, বাসায় বলতে যাস না এসব। দুই ভাই বোনের মধ্যে যে শুধু চেহারা বা আচরণে মিল আছে তা নয়, দুজনের মাঝে সখ্যতাও অনেক। দুজন দুজনকে চোখে হারায়। রানবী নিজের রুমে বসে আছে। হঠাৎ রিমা এসে বলল, আমার আগে ভাবি তোর প্রেমের কথা জেনে গেল। দিস ইজ নট ফেয়ার ব্রো। রানবী মুচকি হেসে বলল, প্রেম? আমি কোথায় প্রেম করছি? করছিস না, প্রেমে পড়েছিস। উহু রিমা, প্রেমে পড়িনি, ঘায়েল হয়েছি। মানে কি? এদিকে আয়। বস আমার পাশে। বুঝিয়ে বলছি তোকে। রিমা পাশে বসতেই রানবী বলল, তুই এই নিয়ে ডজন খানেক ছেলের সাথে তো প্রেম করেছিস, তাই না? হু, কাউকে প্রথম দেখাতেই কি মনে হয়েছে তাকে তোর আজীবনের জন্য দরকার? কোনো কিছু না ভেবেই রিমা জবাব দিল, না, আমার পুনমকে দেখে এটা মনে হয়েছে। আর এটাই তো ঘায়েল হওয়া, মাই সিস্টার। এখনো বুঝলাম না। আমার হৃদয় একটা কোপ বসিয়ে দিয়েছে ওই মেয়ে। আর এটাই হলো ঘায়েল হওয়া। যেদিন নিজে হবি সেদিনই বুঝবি। সন্ধে হতেই খায়রুনের স্বামী জাফর বাসায় আসল। নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাদের। যদিও এটা তাদের বাবার গড়া, তবে তিনি মৃত্যুর আগে সমস্ত দায়িত্ব জাফরকে দিয়েছেন। রানবী যে এসব সামলাতে পারবে এমনটা তিনি কল্পনাও করেননি। তাই এসবের কিছুই তিনি রানবীকে বুঝিয়ে দেননি।
পরিবারের সবার কাছে রানবী ভদ্র হলেও বাবার কাছে অপছন্দের পাত্র ছিল সে। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান রানবীর বাবা। শেষ সময়ে রানবীর কাছে একটি জিনিসই তিনি চেয়েছেন। রানবী বাবার ইচ্ছাটা পূরণ করবে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে। খায়রুনের স্বামী তার উদ্দেশ্যে বলল, রানবীর মাস্টার্স শেষ হলেই আমার সাথে কাজে হাত লাগাতে বলবো তাকে। ভ্রু জোড়া কুঁচকে খায়রুন বলল, ছোট মানুষ এসব বুঝবে নাকি? বুঝবে নাকি মানে? বিয়ে দিতে হবে না ওর? বেকার ছেলেকে কে বিয়ে করবে? তুমি ভাই কিসের জন্য আছো? ভাই একটা বউ পালতে পারবে না। খায়রুনের এত ভালো মানুষই একেবারেই পছন্দ নয় তার। বিরক্তিভরা কণ্ঠ নিয়ে সে বলল, বেকার ছেলের জায়গা কোথাও নাই। বাবা ওকে দায়িত্ব তুলে না দিলেও আমার দিতে হবে। এভাবে জীবন চলতে পারে না। আর তোমাকেও এসব কেন বলছি আমি? রানবীকে বললেই হয়। ও নিশ্চয় আমার কথা অমান্য করবে না। আরে বাদ দাও, আমি বলবো ওকে। হুম বলিও। এরপর আমরা সবাই মিলে একটা ভালো মেয়ে খুঁজব ওর জন্য। আমার ভাই তো অন্য ছেলেদের মতো প্রেম করে না। আসলেই এই যুগে এমন ভদ্র ছেলে পাওয়া মুশকিল। বাবা যে কেন ওকে ভুল বুঝত জানি না বাপু। কথাটি শুনে নিজের মনে খায়রুন বলল, নিজের ভাই হয়েও রানবীকে চিনল না আমার জামাইটা। সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল রানবীর। তাড়াহুড়ো করে সে এগিয়ে যাচ্ছে সদর দরজার দিকে। তা দেখে তার মা আনোয়ারা ইসলাম বললেন, কই যাচ্ছিস? ক্লাসে। নাস্তা তো সেরে যা, দেরি হয়ে যাচ্ছে। বাইরে সেরে নিব। কথাটি বলেই দ্রুতবেগে বেরিয়ে পড়ল রানবী। খায়রুনের দিকে তাকিয়ে আনোয়ারা বললেন, দেখেছ আমার ছেলেটা ক্লাস মিস হবে বলে কিভাবে ছুটছে? মুচকি হেসে খায়রুন বলল, জি। দেরি করে ফেলেছে রানবী। এতক্ষণে নিশ্চয় পুনম কলেজে প্রবেশ করে ফেলেছে। হতাশ মনে রানবী ভিক্টোরিয়া পার্কের দিকে এগিয়ে গেল। ওখানে যেতেই দেখা পেল পুনমের। এক ঝাঁক মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে সে। রানবী যেতে চেয়েও গেল না। দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগল পুনমকে। তখনই একটি ছেলে এসে পুনমের উদ্দেশ্যে বলল, এই ঢাকা শহরে তোমার মতো মেয়ে খুব কমই দেখা যায়। কেন যেন তোমাকে দেখে মনে হচ্ছে 7 জনমের পরিচিত আমরা। আমরা কি বন্ধু হতে পারি? পুনম কিছু বলার আগেই পেছনে থেকে রানবী বলে উঠল, বোন হতে পারে। ছেলেটি পেছনে তাকিয়ে রানবীকে দেখে চমকে গেল। রানবী তার হাত ধরে টেনে একটু দূরে নিয়ে তাকে কথা বলতে লাগল। পুনম বুঝার চেষ্টা করল রানবী কি বলছে ছেলেটিকে। একটু পরেই রানবী পুনমের কাছে আসতেই সে বলে উঠল, সমস্যা কি আপনার? আমার কোনো সমস্যা নেই। ছেলেটি তোমাকে বিরক্ত করতে এসেছিল। তো মানে? আমি তোমাকে প্রোটেক্ট করলাম। আচ্ছা তাই। কি বলেছেন ছেলেটিকে? আমি আপনার গফ? না, বলেছি ও তোমার বড় বোন। মানে ছেলেটি আমার পরিচিত, সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আমাদের কলেজেই। আর তুমি তো অনার্সের স্টুডেন্ট। সো তুমি ওর সিনিয়র আপু। আর এটাই বলেছি তাকে। কিছুক্ষণ নীরব থেকে পুনম বলল, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আবার ভাইয়া। রানবীর বন্ধুরা হাসিতে লুটোপুটি খাচ্ছে। পুনম মুচকি হেসে চলে যেতে চাইলে দাঁড়িয়ে পড়ল রানবীর ডাকে। রানবী বলল, পুনম মানে কি? পূর্ণিমা।
পুনম চলে যেতেই রনি এসে হাসতে হাসতে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দিয়েও কিন্তু ভালোবাসার শুরু হয়। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। আচ্ছা তাই। আর ভাইয়া ডাকের ব্যাপারে তোর সাইকোলজিক্যাল ফ্যাক্ট কি বলে? ভ্রু জোড়া কুচকে রানবী বলল, শুনবি? হুম। মেয়েরা যার প্রতি ফুটবল হবে ভাবে তাকেই কিন্তু ভাইয়া ডাকে আগে। ভাই ডাক এটা আজকাল ফ্যাশন। যাই হোক, এই ভাই ডাক যদি জান ডাকে পরিবর্তন করতে না পারি তবে আমার নামও রানবী নয়। হু। অন্য একটা মেয়েকে ফাঁসানোর ধান্দায় মেতে উঠেছ তুমি। কিন্তু আমি তোমার এই নোংরা খেলায় আর কোনো মেয়েকে জোড়াতে দিব না। এখনই পুনমের কাছে গিয়ে তোমার সম্পর্কে সবটা জানাবো আমি। পেছনে ফিরে নুসাইবাকে দেখে চমকে গেল রানবী। সে হঠাৎ এসব বলছে কেন? নুসাইবার সাথে রানবী প্রেম করেনি কখনো। তবে তার বোন নাতাশার সাথে সে 23 দিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। এই 23 দিনেই নাতাশা তাকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করলে রানবী তাকে ছেড়ে চলে যায়। রানবী কখনো কারো সত্যিকারের ভালোবাসা পেতে চায়নি। সে যেমন সম্পর্ক করে মজা নেই তেমনি কাউকে সে চেয়েছে। কিন্তু নাতাশা ছিল সবার চেয়ে আলাদা। দেখলে তাকে বোঝাই যায় না কতটা সরল সে। রানবী তার সরলতা নিয়ে খেলা করতে চায়নি। তাই তার সাথে সম্পর্ক শেষ করে নিজ থেকেই। কিন্তু নাতাশা এটা সহজে মেনে নিতে পারেনি। রাগের বশে পড়ালেখা ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করে নেয় সে। রানবীর জন্য অনেক কষ্ট অনুভব করেছে সে। আর এসব কিছুর সাক্ষী হল নুসাইবা। সে চায় না তার বোনের সাথে যেটা হয়েছে অন্য কোনো মেয়ের সাথে তা হোক। মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একই সমান। নুসাইবার উদ্দেশ্যে রানবী বলল, এমন কিছু তুমি করবে না, আমি ভালোবাসি পুনমকে। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে নুসাইবা বলল, সে তো তুমি আমার আপুকেও বলতে। তোমার আপুই কিন্তু আমাকে প্রপোজ করেছে। প্রপোজ করেছে কি হয়েছে? তুমিই তো তাকে তোমার প্রেমে ফেলতে বাধ্য করেছ। আর কেউ যদি তার মনের কথা কাউকে জানায় এতে দোষের কি আছে? দেখো নুসাইবা, আমি ওকে ভালোবাসতাম না। তাই মিথ্যে অভিনয় না করে ছেড়ে দিয়েছি। আমি চাইলে অন্য মেয়েদের মতো ওকেও অতিষ্ঠ করে বাধ্য করতে পারতাম আমায় ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তা করিনি। কেন জানো? সে অন্য মেয়েদের থেকে আলাদা। আলাদা হলে কেন আমার আপুকে কষ্ট দিয়েছ তুমি? আমি তো ওকে দেখে ঘায়েল হইনি। প্রেম করা দরকার তাই করেছি। আমার মনে কোনো ফিলিংস জন্ম নেয়নি ওর জন্য। এসব কথা বলে লাভ নেই। 420 রানবী, তুমি যে কেমন ছেলে সবটাই পুনমের কাছে ফাঁস করব এখন। কথাটি বলেই নুসাইবা এগিয়ে গেল। রানবী তার পিছু নিল। ক্লাসে বসে আছে পুনম। তার পাশে একটি মেয়ে এসে বসল। মেয়েটি পুনমের উদ্দেশ্যে বলল, হ্যালো, আমি সুইটি। সুন্দর নাম। তোমার নাম কি? পুনম। পুনন? না, পুনম। বেশ আনকমন নাম তো। আমার তো ভালো লাগে না। কি যে বলো না। আমার নাম এমন আনকমন হলে আমি তো গর্ব করে বলতাম। তোমার নামও সুন্দর, মিষ্টি। দুজনে কথার ফুলঝুরি খুলে ফেলল। তাদের দেখে মনেই হবে না মাত্রই পরিচিত হয়েছে তারা। নুসাইবার হাত ধরে টেনে একপাশে নিয়ে গেল তাকে রানবী। রানবীর বন্ধুরা দূরে দাঁড়িয়ে রইল। রানবী তাকে কি বলছে তারা শুনতে পাচ্ছে না। একটু পরেই নুসাইবা চলে গেলে রানবী বন্ধুমহলের দিকে এগিয়ে আসলে বাদশা বলল,
নুসাইবা যদি পুনমকে তোর সম্পর্কে সবটা বলে দেয় তবে তোর লাভ স্টোরি শুরু হবার আগেই তো শেষ হয়ে যাবে। রনি সহমত পোষণ করে বলল, হ্যাঁ রে, কারণ পুনম মেয়েটা এমনি, সবটা জেনে গেলে তোর দিকে ফিরেও তাকাবে না। দুষ্টু একটা হাসি দিয়ে রানবী বলল, এত চিন্তা করিস না, ঘায়েল যখন হয়েছি ঘায়েল করেও ছাড়ব। এতক্ষণ আকিব চুপচাপ থাকলেও এ পর্যায়ে বলে উঠল, পুনমের যদি বফ থাকে? রানবী কোনো কিছু না ভেবেই বলল, আরে থাকবে না। কি করে বুঝলি? চিনিসই বা কতদিন হল? খানিকক্ষণ চুপ থেকে রানবী বলল, মনের টান বন্ধু, মনের টান এটা। ওকে দেখেই তো বুঝেছি, ও কেবলই আমার, থাকতেও পারে বফ। খবর নিয়ে দেখ, অন্য কাউকে ভালোবাসলে কোনো চান্স নেই বন্ধু। সুইটির সাথে কলেজ থেকে বের হচ্ছে পুনম। সুইটির ফোন আসলে সে রিসিভ না করে কেটে দিল কলটা। পুনম বলল, কে? প্যারা ফোন দিয়েছে। প্যারা কে? আরে বফ। সুইটির কথা শুনে পুনম হাসতে হাসতেই বলল, বফ প্যারা হয় বুঝি? হু। কেন তুমি প্রেম করো না? উহু, মিথ্যে কথা। এই যুগের মেয়ে হয়ে প্রেম করো না মানা যায়। আমি তো আগেও মহিলা স্কুল আর কলেজে পড়েছি, তাই এসবে ইন্টারেস্ট কম হয়তো। তোমার ফ্রেন্ডরাও বুঝি প্রেম করত না? করত অনেকেই, তবে আমাকে দিয়ে এসব হবে না। কলেজ থেকে বেরিয়েই সুইটি দেখা পেল রনির। রনির পাশে রানবী, বাদশা ও আকিবকেও দেখতে পেল। এদিকে সুইটির পাশে পুনমকে দেখে অবাক হয়ে গেল রানবী ও তার বন্ধুরা। সুইটি রনির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তা দেখে পুনম ভ্রু জোড়া কুঁচকে বলল, তুমি ওকে দেখে হাসছ কেন? আরে এটাই তো আমার প্যারাটা। অবাক চোখে তাকিয়ে পুনম বলল, তোমার বফ? হু, মাত্রই তো অ্যাডমিশন নিলে। বফ কখন হলো সে? আগে থেকেই ছিল, এখন পাশাপাশি কলেজ। মুখটা ফ্যাকাশে করে পুনম বলল। ওহ। রানবী রনির উদ্দেশ্যে বলল, এই ব্যাটা ডাক দে তোর গফরে। রানবীর কথামতো রনি ইশারা দিয়ে সুইটিকে ডাকতেই সে পুনমের উদ্দেশ্যে বলল, চলো আমার সাথে। কোথায়? আমার বফের সাথে পরিচয় করিয়ে দিই তোমাকে। আমি আসি, তুমি যাও। সুইটি পুনমের হাত ধরে টানতে টানতে বলল, আরে চলো চলো। রানবীদের পাশে এসেই সুইটি বলল, ও আমার নতুন বান্ধবী পুনম। রানবীরা সকলে একই সাথে বলে উঠল, হ্যালো পুনম। পুনম দুষ্টু একটা হাসি দিয়ে বলল, হ্যালো ভাইয়ারা, আপনাদের তো আমি চিনি। সুইটি বলল, তাই নাকি? সেই কলেজ দিন থেকেই তারা আমার বড় ভাই হয়েছে, আর ওদের লিডার হল উনি। রানবীর দিকে দেখিয়ে কথাটি বলেছে পুনম। রানবী হালকা কেশে বলল, আমার একটা নাম আছে, রানবী। ও হ্যাঁ, রানবী ভাইয়া। হুম। আচ্ছা আমি আসি, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। পুনম চলে যেতেই রনি সুইটির উদ্দেশ্যে বলল, কতটুক জানো ওর সম্পর্কে? কার? পুনমের? ওহ, চট্টগ্রাম থেকে এসেছে সে এখানে ফুফুর বাসায়। কথাটি শুনেই রানবী বলল, চট্টগ্রাম? হু। ওখান থেকে ঢাকা কেন? পড়তে এসেছে।
আকিব বলল, ওর কোনো বফ আছে কিনা জিজ্ঞাসা করিও আপু। নেই তো। সিউর? হু। একটু আগেই জানলাম। কিন্তু কেন? আমাদের রানবী প্রেমে পড়েছে ওর। ভ্রু জোড়া কুচকে সুইটি বলল, ও রানবী ভাইয়ার টাইপের নয়। আরে রানবী সত্যি এবার প্রেমে পড়েছে। এখন তো তুমি ওর বান্ধবী, তোমার হেল্প লাগবে। সুইটি বলল, নো নো নো, ইটস ইম্পসিবল ফর মি। রনি বলল, সুইটি আমার জন্য তুমি। রানবী গম্ভীর মুখে বলল, আমার ভালোবাসা আমি জয় করতে জানি। সুইটিকে বিরক্ত করিস না। কথাটি শুনে সুইটি বলল, মারহাবা। কথাটির মাঝে আলাদা একটি ভাষা আছে, যেটা সত্যিকারের ভালোবাসার উক্তি। কোনো সাহায্য লাগলে বলবেন ভাইয়া। রেস্টুরেন্টে বসে আছে মাহিম ও ইপসিতা। ইপসিতার উদ্দেশ্যে মাহিম বলল, কি খাবে বলো? কিছু খাবার ইচ্ছে নেই। কিছু না খেলে এখানে বসে থাকাও যাবে না। তুমি খাও। বেশ, তাই খাবো। গম্ভীর গলায় ইপসিতা বলল, তোর কাজ তো এগুলাই। এখন আমাকে দেখিয়ে আমার সামনে বসে বসে গিলবি? মৃদু হেসে মাহিম বলল, তোমাকে তো খেতেই বললাম। বলতে কেন হবে? অর্ডার করতে পারছিস না? আচ্ছা করব। চুপ হয়ে গেল ইপসিতা। মাহিম খেয়াল করল তার নাক কাল লাল হয়ে আছে। অতিরিক্ত রাগ উঠলে এমনি হয় ইপসিতার। কিন্তু মেয়েটা আজকাল কারণে অকারণে রাগে। এই যেমন এখন রাগল কোনো কারণ ছাড়াই। রানবীরা সামনে দিকে এগিয়ে যেতেই দেখল ইপসিতা কথা বলছে পুনমের সাথে। পুনম বাসায় না গিয়ে ইপসিতার সাথে কথা বলছে। আকিব হতাশ কণ্ঠে বলল, আজ শেষ সব। আকিবরা তাদের দিকে এগিয়ে যেতে চাইলে বাধা দিল রানবী। মুচকি একটা হাসি দিয়ে বলল, কিচ্ছু হবে না। দূর থেকে শুন কি বলছে। তারা একটু পাশে গিয়েই শুনতে পেল নুসাইবা পুনমের উদ্দেশ্যে বলছে, রানবী ভাইয়ার মতো কলেজে দুটো ছেলে নেই আর। কথাটি শুনেই রনি বলল, শুরু হয়ে যাচ্ছে তোর বদনাম। রানবী বলল, শুন পরের লাইনটা কি বলে নুসাইবা। এদিকে নুসাইবা আরও বলল, অনেক ভালো ছেলে সে। যে তার ভালোবাসার মানুষ হবে সে অনেক ভাগ্যবতী হবে। পুনম বলল, আমাকে এসব বলছেন কেন? তোমাকে রানবী ভাইয়ার সাথে কয়েকবার দেখেছি, তাই জানিয়ে রাখলাম। ছেলেটা ভালোই। নুসাইবার কথা শুনে রানবীর বন্ধুরা তাকে একটু দূরে টেনে নিয়ে এলো। বাদশা জিজ্ঞাসা করল, নুসাইবা তোর নামে বদনাম না করে সুনাম করছে কেন? দুষ্টু একটা দিয়ে রানবী বলল, বেশি কিছু বলিনি নুসাইবাকে। শুধু বলেছি আমার ব্যাপারে যদি সবটা পুনম জানতে পারে তবে তার ব্যাপারেও সবটা তার বাবা জানতে পারবে। মানে সে যে লুকিয়ে প্রেম করছে এই খবরটি তার বাবার কাছে পাঠানোর দায়িত্ব নিব বলেছি। রানবীর কথা শুনে সকলের চোখ যেন কপালে উঠে গেল। এত বুদ্ধি ছেলেটার মাথায়। এই যে, পুনমের ডাকে চমকে গেল রানবী। রানবীর কাছে এসে পুনম বলল, নুসাইবা আপুকে আপনি পাঠিয়েছেন আমার কাছে? না তো। তাহলে সে শুধুই কেন আপনার নামে প্রশংসা করে গেল? সেটা তাকেই জিজ্ঞাসা করলে পারতে। যাক, নুসাইবা আপু আপনার সম্পর্কে বলে আমাকে আরও চিন্তা মুক্ত করল। কেমন? এমন ভালো একটা বড় ভাই পেয়ে সত্যিই ধন্য আমি।
বাসায় আসতেই বাবার ডাকে তার পাশে এসে বসল মাহিম। মাহফুজ ইসলাম তার উদ্দেশ্যে বললেন, আজ দেখা হয়েছে সালাউদ্দিনের সাথে। চিন্তিত স্বরে মাহিম বলল, পুনমের সম্পর্কে জানতে চেয়েছে কিছু? সে যে চট্টগ্রামে নেই তা আজ করতে পারেনি। ওহ, পুনম যদি সেলিমের প্রস্তাবে রাজি হতো তাও ভালো ছিল। তাকেও কতটুক চিনতাম আমরা আব্বু? যতটুক দেখেছি, ভালো মানুষই মনে হয়েছে। অন্তত সালাউদ্দিনের মতো নয়। তা ঠিক, কিন্তু সব সত্যিটা না জানলে তোমার মেয়ে বিয়েতে রাজি হবে না। জানলেও হবে বলে মনে করিস তুই? হবে না। প্রচুর সাহস মেয়েটার, তাই তো এত চিন্তা হয়। মেয়েদের এত সাহস থাকা ভালো না। সারাদিন বাইরে টইটই করবি, এসব আমরা মেনে নিব কি করে ভাবলি তুই? মায়ের কথার পিঠে কোনো জবাব না দিয়ে দাঁড়িয়ে রইল ইপ্সিতা। কথায় কথা বাড়ে, তার চেয়ে কিছু না বলাই শ্রেয়। তার মা আরও বলতে শুরু করলেন, কত ভালো ভালো প্রস্তাব আসছে। না, সে বিয়ে করবে না। বয়সী নাকি হয়নি। কাল তোকে দেখতে আসবে। এবার আর কোনো ঝামেলা চাই না। ছেলে ভালো হলেই বিয়ে দিয়ে দিব। ইপ্সিতা নিজের রুমে এসে ফোন দিল মাহিমকে। মাহিম তার বাবার পাশ থেকে উঠে একটু দূরে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করল। আম্মু যে অবস্থা শুরু করল, মনে হচ্ছে না তোমার চাকরি পাওয়া অবধি আমি টিকতে পারবো বাসায়। কি হয়েছে ইপসু? কি হয়নি তাই বলো। কাল আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ। আর এবার নাকি ভালো লাগলেই দিয়ে ফেলবে বিয়ে। ওহ, করে ফেলো। আবার মাহিমের সেই ভাবলেশহীন আচরণ। ইপ্সিতা দাঁতে দাঁত চেপে বলল, তাই করব খাচ্চর কোথাকার। তোর কোনো টেনশন নেই। সব আমার সামলাতে হবে কেন? বিয়েটা করেই ফেলবো এবার। ঠিক আছে, দাওয়াত দিতে ভুলো না। ফোনের লাইন কেটে দিল ইপ্সিতা। মাহিম হেসে চলেছে নিজের মনে। ইপ্সিতা যে তাকে ছাড়া থাকতে পারবে না, এটা তার অজানা নয়। মাহফুজ ইসলাম তার ছেলের উদ্দেশ্যে বললেন, এবার তোর ব্যাপারটা নিয়ে কথা বলি, এদিকে আয়। ঘরের টুকিটাকি কাজ সেরে মায়ের ফোন নাম্বার ডায়াল করে কল দিল সাবিনা। সাবিনা রানবীর বড় বোন, তবে পরিবারের মেজ মেয়ে সে। 3 বছর আগেই তার বিয়ে হয়েছে। বড় মেয়ের ফোন পেতেই তার মা রিসিভ করে বললেন, ভালো আছিস রে মা? হ্যাঁ। তোমরা ভালো আছো? আছি। রানবীর জন্য একটা প্রস্তাব এনেছে ওর দুলাভাই। ছেলের জন্য প্রস্তাব? আসলে আমাদের রানবীর মতো তো ভালো ছেলে সহজে পাওয়া যায় না। তো ওর দুলাভাই অফিসে এত এত সুনাম করে ওর, এসব শুনেই চলে এসেছে প্রস্তাব। ওর অফিসের বসের শালিকার জন্য এসেছে। কি বলিস? হুম মা। আচ্ছা, আমি রানবীর সাথে কথা বলে জানাবো। তবে মনে হয় না জাফর ওর মাস্টার্স শেষ হবার আগেই বিয়ে দিতে রাজি হবে ওর। তুমি বলে দেখিও। মেয়েও কিন্তু সুন্দরী। তুই বাসায় আয়। তুই বল কথাটা তোর ভাইকে সাবিনা। ঠিক আছে মা। মায়ের সাথে কথা বলা শেষ করে সাবিনা এগুলো রান্নাঘরের দিকে। কত কাজ বাকি রয়েছে এখনো। রিকশার জন্য দাঁড়িয়ে আছে পুনম। হঠাৎ একটু দূর থেকে শোরগোলের শব্দ ভেসে আসল। ভালো করে তাকাতেই দেখতে পেল একটা ছোট বাচ্চাকে কয়েকজন মারধর করছে। দ্রুত পায়ে পুনম এগিয়ে গেল সেদিকে। বাচ্চা ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি করেছ তুমি? যার কারণে এরা তোমাকে মারছে?
একজন লোক বলে উঠল, দোকান থেকে চুরি করে খাবার নিয়ে পালায় যাচ্ছিল। শিক্ষা না দিলে পরে এমন কাজ আবার করবে। পুনম শান্ত গলায় বলল, ওর হয়ে টাকাটা আমি দিচ্ছি। পেটের দায় পড়ে এমন করেছে নিশ্চয়। লোকটি বলল, আপনি কেন মাঝখানে এসে কথা বলতেছেন? এদের লিডার নাকি আপনি? যান তো নিজের কাজে। মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? রানবীর কথা শুনে সকলে চুপ হয়ে গেল। কলেজের পাশে এসে কলেজের ছাত্রদের সাথে ঝামেলা করে লাভ নেই বুঝতে পেরে লোকটি বলল, আমরা বাচ্চাটাকে আসলে বুঝাচ্ছিলাম যে অন্যের বাচ্চাকে মারার অধিকার কে দিয়েছে? হোক সে চোর, কিন্তু এতটুক একটা বাচ্চা মানুষের গায়ে হাত তুলতে বিবেকে বাধা দেয় না? লোকটি পুনমের দিকে তাকিয়ে বলল, 100 টাকা দেন, আমরা চলে যাচ্ছি। পুনম টাকা বের করতে চাইলে রানবী তাকে বাধা দিল। নিজের পকেট থেকে 10 টাকার নোট বের করে লোকটির হাতে দিয়ে বলল, ছেলেটির হাতে চুরির খাবারটি এখনো আছে। একটা সিঙ্গারা। একটা সিঙ্গারার দাম 5 টাকা। বেশি হলেও 8 টাকা। আরও 2 টাকা বেশি দিলাম আপনাকে। আসুন এখন। আর কোনো কথা না বলে লোকগুলো যে যার মতো চলে গেল। ছেলেটির দিকে তাকিয়ে রানবী বলল, চল, আজ তোকে আমি খাওয়াবো। পুনম মৃদু হেসে রানবীর উদ্দেশ্যে বলল, ধন্যবাদ। রানবী বলল, তোমার ধন্যবাদ নিব না আমি। কেন? সারাক্ষণ শুধু ভাই ভাই করো। তাহলে কি বলবো? বন্ধু তো হওয়া যায়। খানিকক্ষণ চুপ থেকে পুনম বলল, যায়। তবে ভাই বন্ধু? ভাই বন্ধু কেমন? মানে ভাইও আবার বন্ধুও। এত বড় একটা ছেলেকে তো আর এমনিতেই বন্ধু বানাতে পারি না। শার্টের কলার ঠিক করতে করতে রানবী বলল, চলবে। ভাই বন্ধুই না হয় হলাম তোমার। মুচকি হেসে পুনম চলে যেতে লাগল। আর মনে মনে বলল, নুসাইবা রানবীর সম্পর্কে তাহলে সবটা সত্যিই বলেছে। এদিকে রানবীর বন্ধু রনি তার উদ্দেশ্যে বলল, শেষ পর্যন্ত ভাই বন্ধু। তার কাঁধে হাত রেখে রানবী বলল, সরাসরি প্রেমের সম্পর্কে চলে গেলে হারানোর সম্ভাবনাও বেশি। তাই আগে বন্ধু হওয়াটা জরুরি। এতে সম্পর্ক মজবুত হয়। এইটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। আমি না হয় এখন পুনমের ভাই বন্ধুই হলাম। আশিক হতে আর কতক্ষণ? চলবে।